নমস্কার বন্ধুরা, আদাব। মতামত শুরু হলো। দুটি টেলিফোন নম্বর 24236162, 24236171, 24236162, 24236171। পূর্ব কলকাতা জলাভূমি আসলে একটি আন্তর্জাতিক বিষয়। রামসার বিপদাপন্ন ক্ষেত্রগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। মোট ৭৬ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই জলাভূমি মূলত বৃষ্টির জল সংরক্ষণ, কলকাতার উদ্বৃত্ত জল ও নিকাশি জলের রক্ষণ ক্ষেত্র হিসেবে কাজে লাগে। এটি পৃথিবীর বৃহত্তম বর্জ্য জলের প্রাকৃতিক শোধনাগার। ৩৪টি গোত্রের, ৬৮টি গণের এবং ১০৪টি প্রজাতির উদ্ভিদ আর ১০০টি গোত্রের, ২১৮টি গণের, ১৫১২টি প্রজাতির প্রাণীর এই আবাসভূমে বাড়ছে শহুরে মানুষের উপদ্রব। শহরের মানুষ শহরে স্থান সংকুলান করতে না পেরে এখানে মূলত বসতি স্থাপন করতে আসছেন। এখানকার আদি বাসিন্দারা স্থান ও জীবিকাচ্যুত হচ্ছেন। পরিবেশ সাংঘাতিকভাবে বিপদাপন্ন। আমরা এখন রয়েছি কলকাতা মহানগরীর থেকে ঢিলছোঁড়া দূরত্বে হুগলি এবং বিদ্যাধরী নদীর সঙ্গমে সৃষ্ট ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডসে নাটের ভেড়ি ভেড়িতে। প্রায় ২০০ বছর ধরে এই ভেড়িতে এবং এই ওয়েটল্যান্ডসে প্রায় লক্ষাধিক মানুষের জীবন জীবিকা এর সাথে জড়িয়ে আছে। আর আমার ঠিক পেছনে আমাদের কলকাতা মহানগরীর শিল্পায়নের এক উদ্ধত প্রতীক সেক্টর ৫ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজ সমস্ত এথনিক সভ্যতা যখন উন্নততর শিল্পের সভ্যতার আগ্রাসনে বিকিয়ে যেতে বসেছে, এই জলাভূমির ভবিষ্যৎ আমাদের সকলকেই ভাবিয়ে তুলেছে। আন্তর্জাতিক জলাভূমি দিবসের প্রাক্কালে আমরা চাইব আপনারাও এটা নিয়ে একটু ভাবুন। ক্যামেরায় বিশ্বরূপ নাথের সঙ্গে পার্থ দাশগুপ্ত, তারা নিউজ, কলকাতা। মাননীয় বন্ধুরা, আগামীকাল হলো সেই দিন, বিশ্ব জলাভূমি দিবস। মাননীয় বন্ধুরা, রামসার চুক্তি একটা অত্যন্ত জরুরি চুক্তি। কার জন্য? এই পৃথিবীর জন্য। এই পৃথিবীটা শুধু মানুষের সম্পত্তি নয়, প্রাণী হিসেবে সবার পরে এসছে মানুষ, এবং তার কোটি কোটি বছর আগে থেকে কিন্তু অন্যান্য প্রাণীরা বাস করেন এই পৃথিবীতে। সেই প্রাণীদের এবং উদ্ভিদের সমান অধিকার, এটা আমরা কিন্তু ভুলে যাই। মাননীয় বন্ধুরা, রামসার চুক্তি হয়েছিল পরিবেশকে স্থিতিশীল রাখতে গিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশ, রামসার ইরানের একটি জায়গা, যেখানে সকলে মিলে একমত হচ্ছেন কতগুলো কাজ আমাদের করতেই হবে। তার একটা হলো জলাভূমি সংরক্ষণ আবশ্যিক, কেন ওটি যদি যায় তাহলে সর্বনাশ। মাননীয় বন্ধুরা, এটা এত গুরুত্বপূর্ণ দিক যে বলার কথা নয়। এটা সম্ভব হলে প্রায় মাসে একবার অন্তত আমাদের এই বিপদ, এই বিপন্নতা, এই সম্পর্কে যদি আমরা চ্যানেলে চ্যানেলে অনুষ্ঠান করতে পারতাম তাহলে, এবং সেইগুলো যদি সিডি করে করে চারদিকে দেয়া যেত, বিশেষ করে স্কুলগুলোতে, কলেজগুলোতে, আমাদের ঘরে ঘরে, আমরা বোধহয় আর একটু সচেতন হতাম, আর একটু ভাবতাম। আমাদের একান্ত আশা, মাননীয় বন্ধুরা, আমরা ভাবব। আজকের আসরে অতিথি হিসেবে আমরা পেয়েছি বিজ্ঞানী, পরিবেশবিদ ডক্টর দীপায়ন দেকে। নমস্কার দীপায়ন বাবু। ডক্টর দীপায়ন দে হলেন সাউথ এশিয়ান ফোরাম ফর এনভায়রনমেন্টের পরিচালক। মাননীয় দীপায়ন বাবু, এই যে ধরুন যে জলাভূমিটা, এটার কি, এটা বলা হচ্ছে এটা প্রাকৃতিক শোধনাগার, কিসের? দেখুন, বিশেষত জলাভূমি বলতে আমরা যেটা বুঝি যে জল এবং স্থলের একটা সমন্বয় স্তর আর কি। তার নিজস্ব যা কিছু বৈশিষ্ট্য সে তো ওই পূর্ব কলকাতার জলাভূমির আছেই, কিন্তু এছাড়াও কলকাতার সমস্ত মানে সিওয়েজ যেটাকে আমরা বলি, নিকাশি নালাগুলো সমস্ত পূর্ব কলকাতা জলাভূমির দিকেই চলেছে, এবং প্রতিদিন প্রায় ১,০০০ মিলিয়ন লিটার এই সমস্ত নোংরাকে পরিশোধন করছে। শুধু পরিশোধন নয়, তাতে যে নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলোকে রিসাইকেল করছে এই পূর্ব কলকাতা জলাভূমি। হচ্ছে প্রাকৃতিকভাবে সূর্যের আলোতে, এবং ওখানকার যে ন্যাচারাল সিস্টেম যেটা, সেটা এটাকে সাস্টেইন করে রেখেছে। এবং তার ফলেতে এই সমস্ত মহানগরী আমরা যদি এটাকে একটা প্লান্ট করতে চাইতাম, একটা ফ্যাক্টরি তৈরি করতে চাইতাম,
তাহলে গড়পড়তা সরকারের খরচ পড়তো প্রতি বছর প্রায় 400 কোটি টাকা। তার একটা পয়সাও আমাদের লাগছে না, কিন্তু এই জলাভূমি 200 বছর ধরে এই কাজটা নিঃশব্দে করে চলেছে এবং এখানকার মানুষজন তাতে সাহায্য করছেন। আচ্ছা, এই যে মানুষ শুনে কথা বলছেন, আমরা একটা কাজ করি, আপনাদেরই একজন ফিল্ড অফিসার শ্রী চিরঞ্জিত চ্যাটার্জি, তিনি আমাদের ক্যামেরায়, আমাদের মাইক্রোফোনের সামনে কিছু বক্তব্য রেখেছেন, আমরা একবার যদি শুনে নিই মাননীয় বন্ধুরা। কলকাতার প্রাণ যদি বলতে হয় তাহলে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। শুরুতে যখন আমরা কাজ করতে নেমেছিলাম তখন অনেকগুলো অসুবিধে ছিল, সবকিছু ওভারকাম করে আমরা এখানে এসেছি। বেসিক্যালি রেস্টোরেশন নিয়ে কাজ হচ্ছে এখানে। প্রচুর এলাকাতে এমন আছে যেগুলো এখন বুঝিয়ে দেওয়া হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, বা সেটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ ওখানে ম্যান পাওয়ার নেই, লোকে কাজ করতে পারছে না। কারণ এই অঞ্চলটাতে যারা কাজ করে তারা বেসিক্যালি ভীষণ গরিব মানুষ, যার জন্য দেখা যাচ্ছে এখন ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের সমস্ত টোটাল এরিয়াটাই কোঅপারেটিভ করে করে চালানো হচ্ছে। এই নাটার ভেড়িতে যখন প্রথমে আমরা আসি তখন দেখি যে এর যে ডেপথ, ওয়াটার লেভেল ভীষণ নেমে গেছে, ওয়াটার লেভেলটা বাড়ানো হয়েছে। আর সেকেন্ডলি আমরা এখন দেখছি অল্টারনেটিভ আর কি এখানে করা যায়। লাস্টলি কলকাতার সমস্ত মানুষকে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষকে আমার রিকোয়েস্ট রইল যে আপনারা আসুন, একবার ভিজিট করুন, একবার দেখুন যে এখানে মানুষগুলো দিন রাত কিভাবে কষ্ট করে আমাদের কলকাতাকে বাঁচিয়ে রেখেছে। মাননীয় দীপায়নবাবু, আপনারা কতদিন ধরে কাজ করছেন ওখানে? আমরা প্রায় গত 1.5 বছর ধরে এই জলাভূমি অঞ্চল ঘুরছি, দেখছি, এদেরকে চিনছি ভালো করে, এবং এখন আরও দীর্ঘদিন ধরে আমাদের কাজ করার ইচ্ছে রয়েছে এখানেতে। আমরা বিভিন্ন ভেড়িতে যাচ্ছি, সেখানকার লোকজনের সাথে মেলামেশা করে, মানে কলকাতার জলাভূমির একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেখানকার লোকেদের একটা ঐতিহ্য তারা বহন করে চলেছে, প্রায় 150-200 বছরের ঐতিহ্য। এত কলকাতার কাছে থেকেও তারা কিন্তু খুব শক্তভাবে সেটাকে ধরে রেখেছে। আমরা সেটাকে বোঝার চেষ্টা করছি এবং আরও মানে গভীরভাবে এই কলকাতা জলাভূমিকে যাতে আমরা বুঝতে পারি এবং বাঁচিয়ে তুলতে পারি। মাননীয় দীপায়নবাবু, এই যে যেখানেই জনবসতি থাকে এখানে মানুষ কাজ করছেন, সাধারণ সংস্কৃতিও তো গড়ে ওঠে নিশ্চয়ই। কিন্তু আচ্ছা, আপনি কি জানেন যে এই মুহূর্তে আপনি এবং আপনার মতো মানুষরা, অর্থাৎ যারা পরিবেশবিদ, তারা ভয়ঙ্কর সন্দেহভাজন? জানেন এটা তো একটা, তাই না? হ্যাঁ। তা সত্ত্বেও আপনার পরিবেশবিদ থাকতে ভালো লাগছে, কেন ভালো লাগছে বলুন তো? দেখুন, একটা কথা আপনি বলি, আমি দেখছিলাম আপনার ওই ময়দানে নয় বইমেলার একটা অনুষ্ঠান দেখছিলাম, তাতে একটা কমেন্ট পেলাম যে আমরা একটু উপদ্রব করি। এটা কিন্তু স্বাভাবিক, এটা মানুষের কাছ থেকে আসে এবং সকলে মনে করেন যে আমরা উপদ্রব করি। একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, বিজ্ঞানী সাহিত্যিক নারায়ণ সান্যালের সাথে একবার একটা আলাপ আলোচনা হচ্ছিল। উনি একটা ছোট্ট উদাহরণ দিয়েছিলেন যে একটা পুকুর, তাতে কচুরিপানা ভরছে, প্রত্যেক দিন সেটা দ্বিগুণ হয়ে যায়। তো যেদিন পুকুরটা ভরে যাবে তার ঠিক আগের দিনটা কিন্তু পুকুরটা অর্ধেক ভর্তি। মানুষজন, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু খুব নিশ্চিন্তে থাকেন যে মাত্র অর্ধেকটাই তো ভরেছে। কিন্তু আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করছি তারা জানি সেটাই শেষ দিন, পরের দিন কিন্তু আর পুকুরে কিছু থাকবে না। তাই আমাদের কাজটা একটু তড়িঘড়ি, একটু উপদ্রব মনে হয়, আমরা মেনে নিচ্ছি সেটা অসুবিধা নেই মানতে, কারণ কাজ তো করতেই হবে। মাননীয় দীপায়নবাবু, কিন্তু শহর তো গ্রাস করছে, এটা শহরের কাজই হলো এইটা, বিশেষ করে আমাদের মতো দেশগুলো। এই যে রামসার চুক্তিতে কিন্তু ভারত একটি স্বাক্ষরদাতা দেশ, তার অঙ্গীকার আছে যে পৃথিবীর বৃহত্তম এই প্রাকৃতিক শোধনাগারটিকে সুরক্ষিত রাখার। এ ব্যাপারে সরকার কতটা দায়িত্বশীল আপনার কি মনে হয়? দেখুন, সরকার তো নিশ্চয়ই নিজের দায়িত্ব পালন করছেন। একটা অর্গানাইজেশন আছে কলকাতাতে, ইনস্টিটিউট অফ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোলজিক্যাল ডিজাইনস, ডক্টর নিতাই কুণ্ডু তাতে কাজ করছেন। কিন্তু একটা অসুবিধা যেটা আমরা কাজ করতে গিয়ে দেখেছি, যে এখন তো দেখুন রাইট টু ইনফরমেশনের যুগ, সেখানেতে এই কলকাতা জলাভূমির একটা খুব সাধারণ জিনিস, যেটা ম্যাপটা, যে কতটা জলাভূমি আছে, কতটা এনক্রোচড হয়েছে, বা এখন ল্যান্ড ইউজ প্যাটার্নটা কি, সেটা যদি আপনি খুঁজতে যান তাহলে খুব মানে কষ্ট পেতে হয়, এবং আমি খুব সত্যি কথা বলতে এখনও পাইনি সেটা। তো এই যে তথ্যগুলো, বা যদি আমরা অ্যাওয়ারনেসও ডেভেলপ করতে চাই কলকাতার জনগণের কাছে, সেগুলো রাজ্য সরকারের একটা পোর্টাল তৈরি করা উচিত, যেখান থেকে খুব ইজিলি এটা যেতে পারবে। যেটা এক্ষুনি আপনি বলছিলেন যে একটা সিডি করে যদি ছাত্রদের দেওয়া হয়, আমরা চেষ্টাও করছি সেটা তৈরি করবার। তাহলে আমার মনে হয় যে জিনিসটা সম্বন্ধে সচেতনতাটা অনেক বেশি এবং অনেক দ্রুত আমরা তৈরি করতে পারবো।
সেইখানেতে আমার মনে হয় যে আরো একটু সচেতন হওয়া বা আরো একটুখানি উদ্যোগী হওয়াটা রাজ্য সরকারের দরকার। আচ্ছা, ওইখানে যে স্থানীয় মানুষরা আছেন তাদের মূল জীবিকা কি? তারা শুধু মাছ চাষের উপরই বেঁচে আছে, আচ্ছা। শুধুমাত্র মাছ চাষ। সেখানে আমাদের একটা ভূমিকা আমরা চেষ্টা করছি যে মাছ চাষ ছাড়াও যদি অল্টারনেটিভ ফার্মিং তারা কিছু করতে পারেন, যেমন ধরুন মেডিসিনাল প্লান্টস, বিভিন্ন ধরনের ঔষধি যেসব গাছ থেকে তৈরি হয় সেই সমস্তের কাল্টিভেশন যদি করা যায় সেখানেতে। কিন্তু ধরুন এই যে যারা আছেন তারা সকলেই মৎস্যজীবী সেইভাবে দেখতে গেলে। মৎস্যজীবী, হ্যাঁ। আর এই যে ভেড়িগুলো, বিশাল বিশাল ভেড়ি, এগুলো কি করে, মানে এগুলো কি মানুষ তৈরি করেছে নাকি এগুলো এমনি প্রাকৃতিকভাবে তৈরি হলো? না, এটা মানুষের তৈরি করা, যার জন্য রামসার সাইট হিসেবে এটাকে নেওয়া হয়েছে। সবটাই ম্যানমেড, মানে ওখানকার যারা লোকাল আদিবাসী যারা তারাই সমস্তটা তৈরি করেছেন। কিন্তু একটা সময় ছিল যখন বিদ্যাধরী এবং হুগলির এই যে মানে লেয়ারটা আর কি, যেটা আমরা বলছি ডিপ্রেশন একটা ছিল, সেইটা ধীরে ধীরে এই জলাভূমিটা তৈরি করতে সাহায্য করেছে। তো যেমন করে নদী সরে গেছে, এই জলাভূমি থেকে থেকে গেছে, এবং সেটাই পরবর্তীকালে এখানকার স্থানীয় লোকেরা পরিবর্তিত করে দিয়েছে ভেড়িতে। এখন মোটামুটি ধরুন 264টা মতন ভেড়ি আছে এখানে সব মিলিয়ে, এবং সবকটাই মাছ চাষের বেশ উপযুক্ত ভেড়ি। আর কতজন মানুষ আছেন ওখানে, মানে কর্মী ধরুন যারা মূলত এই মাছ চাষের উপর নির্ভর করে আছেন তারা প্রায় 80,000-এর কাছাকাছি, একটা বিশাল জনসংখ্যা রয়েছে। এবং এছাড়াও যারা এর সাথে মানে আনুষঙ্গিক কাজকর্ম করছেন সব মিলিয়ে প্রায় 1 লাখের উপর ছাড়িয়ে যাবে। এই যে মাছ ওখানে চাষ হচ্ছে, বাজারজাত হচ্ছে স্বাভাবিকভাবে, ওদের যে আয় উপার্জন পরিবারগুলির কিরকম অবস্থা? হ্যাঁ, আমরা সেটাই একটা খুব রিসেন্ট একটা সার্ভে আমরা করেছি। খুব দুস্থ অবস্থায় তারা রয়েছে, জানেন তো। মানে মাথা প্রতি ধরুন 800 থেকে 900 টাকা মাসে তাদের উপার্জন, এবং পরিবারের মানে অনুপাত খুব একটা খারাপ না। পরিবারে ধরুন 3 থেকে 4 জন মেম্বার রয়েছেন, কিন্তু সমস্ত পরিবারেতে উপার্জনক্ষম মেম্বার বলতে একজনই, মানে আমরা যেটুকু যা সার্ভে করে পেয়েছি। তার ফলে হয় কি, হিউম্যান রিসোর্স প্রচুর থাকলেও তার সঠিক ইউটিলাইজেশনটা হচ্ছে না, এবং এরা তো সকলেই শুধু মাছ চাষ নিয়ে বেঁচে আছেন, যার ফলে অল্টারনেটিভ ফার্মিংয়ের কিন্তু প্রচুর সুযোগ এখানে আছে। এবং আমরা যদি একটু সচেষ্ট হই, এদেরকে আমরা কিন্তু ওই মানে গরিব সীমার উপরে অনায়াসে নিয়ে আসতে পারি। এদের কথা একটু ভাবতে হবে। ডক্টর দে, মহিলাদের ভূমিকা এখানে কি? ধরুন এই যে পরিবারগুলি, খুব ভালো প্রশ্ন করলেন আপনি। আমি দেখেছি মহিলারা, প্রচুর মহিলা কর্মী আছেন, প্রায় 40 থেকে 45% মহিলা কর্মী এখানে রয়েছেন। কিন্তু মজার কথা যেটা, যে ডিসিশন মেকিং সিস্টেম যেটাকে বলা হয়, ধরুন ওদের কোনো একটা সিদ্ধান্ত ওরা নেবেন ওদের কোঅপারেটিভেতে, সেখানে কিন্তু মহিলাদের ভূমিকা তেমন নয়। তারা সেখানেতে সেই মানে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবেই এখনো পরিগণিত হচ্ছেন। এটা একটা অস্বস্তির কারণ, বিশেষ করে মানে পশ্চিমবঙ্গের মতন জায়গাতে আমার মনে হয় এটা খুব বড় ইস্যু। কিন্তু আমরা চেষ্টা করছি তাদেরকেও অ্যাওয়্যার করতে এবং তাদেরকেও বোঝাতে যে তাদের একটা ভূমিকা আছে, কারণ প্রায় 50% তো তাদের অনুদান, তারাও তো সেখানে চেষ্টা করছেন, তারাও তো আমাদেরকেই বাঁচিয়ে রেখেছেন। তাই তো তাদের তো সুযোগ দিতেই হবে, সমান মাত্রায় রয়েছে। একটা টেলিফোন আছে, একবার নিয়ে নিই। নিশ্চয়ই। নমস্কার ভাই, বলুন। হ্যালো, আগে শুনছি ভাই, শুনছি। সুমন বাবু এবং ডক্টর দীপায়ন দে, আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার। আপনারা যে জলাভূমি নিয়ে যে আলোচনা করছেন, জলাভূমি নিয়ে ভাবছেন, কিন্তু জলাভূমি ছাড়া মানে কলকাতার আশেপাশে দেখবেন মানে জলে যে নালা আছে প্রচুর, সেই নালাগুলো উপরে দোকান পানা, মানে বিভিন্ন ধরনের মানে প্লাস্টিক আবর্জনা ফেলেছে, ওগুলো নষ্ট হচ্ছে। এগুলো কিনে কিছু কিছু ভাববেন না? এ তো মানে কলকাতা এবং কলকাতার আশেপাশে যে জেলাগুলি আছে, বিশেষ করে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এ তো মানে শেষ হতে বসেছে। তাই তো, ধন্যবাদ। আমাদের এর উত্তর এই নিয়ে আমরা আলোচনা করব, তবে একটু জানিয়ে রাখি আগাম মাননীয় বন্ধুরা, আমরা এখন একটা বিজ্ঞাপনের বিরতি নিতেই হবে, সেটা নেব। তারপর মাননীয় দর্শক বন্ধুর এই প্রশ্নের উত্তরটা একটু পরে দিতে হবে, কারণ আমাদের আরও কিছু দৃশ্যাবলী আছে, আমাদের কেউ গিয়েছিলেন, সেটাও আমরা আপনাদের দেখাতে চাই, যাতে আপনারা এই অন্তত দৃশ্যের দিক দিয়ে একটা প্রসঙ্গে থাকতে পারেন। বিজ্ঞাপনের বিরতির সঙ্গে থাকুন।
বন্ধুরা, ফিরে এলাম আমরা মতামতে, এবং আগামীকাল বিশ্ব জলাভূমি দিবস, এটা আরেকবার মনে করে নিই আমরা সকলেই। বন্ধুরা, চলুন পূর্ব কলকাতা জলাভূমি দৃশ্যাবলিতে আরেকবার আমরা ফিরি। ডক্টর দে, এই যে দৃশ্যগুলো দেখছেন, আপনি তো এটা এমনি চর্মচক্ষে দেখেন, আপনার কি বলতে ইচ্ছে করছে? আমার দেখুন, এটা দেখলেই মনে পড়ে যায় যে আমাদের ভারতবর্ষেতে প্রত্যেক দিন প্রায় 29,000 মিলিয়ন লিটার সিওয়েজ আমরা তৈরি করি, যার 6,000 লিটার পরিশ্রুত হয়, মানে পরিশোধন হয় এইসব জলাভূমিতে। এবং ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, এই যে যেটা দেখছেন এত সুন্দর, এত অপূর্ব লাগে দেখতে, এতে এই 6,000 লিটারের 1/5 1/5 প্রায় শুধুমাত্র এই জায়গাতে পরিশোধন হচ্ছে। এছাড়াও এখানকার যেটা আমরা বলি বায়োডাইভার্সিটি, টেকনিক্যালি বলি যে কত রকমের জীবজন্তু এতে রয়েছে, এত অপূর্ব এই বায়োডাইভার্সিটি এখানেতে। এই যে মাছ, এত সুন্দর মাছ, এখানে 52টা প্রজাতির মাছ শুধুমাত্র এই জলাভূমিতেই পাওয়া যায়। তো খুব অদ্ভুত লাগে যখন আপনাদেরই এখানে কাজ একটা করি। কাগজ থেকে দেখছিলাম 20টি স্তন্যপায়ী প্রাণী রয়েছে, বেজি ধরনের, কিন্তু এবং এদের মধ্যে আপনার একটা কচ্ছপ হতো, হ্যাঁ মাড টার্টল যেটা বলা হয়, এটা IUCN যেটা আন্তর্জাতিক সংস্থা, তাদের রেড লিস্টেতে এই মাড টার্টল রয়েছে। এদেরকে সংরক্ষিত করে রাখা ভীষণভাবে বিপন্ন, ভীষণভাবে বিপন্ন। এবং আপনি যেটা বেজি বললেন, মঙ্গুজ, মার্স মঙ্গুজ বলা হয়। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এইখানকার মানুষদের কিন্তু এই সম্বন্ধে কোনো অ্যাওয়ারনেস নেই, তারা জানেন না তারা কি অদ্ভুত জিনিস নিয়ে বা জিনিসকে গুছিয়ে সাজিয়ে বাঁচিয়ে রেখেছেন। তাই তো, যার ফলে তো অনেক সময় হয়তো তাদের দ্বারাও ভুল হয়ে যায়। এই মঙ্গুজকে আমি দেখেছি এরা চেন দিয়ে বেঁধে রেখেছে সাপের কামড় থেকে বাঁচতে। এখানেও অ্যাওয়ারনেসের প্রচুর প্রয়োজন আছে বলে মনে করি আমি আর কি। দেখলাম একটি ছোট ছেলে, এরা কি ছেলেবেলা থেকেই অনেকে এই পেশায় এসে পড়েন? হ্যাঁ, এর তো পূর্বপুরুষ ধরেই এই একই কাজ চলছে, এবং একদম শৈশব থেকেই এরা এই জলের মধ্যেই বড় হয়, এখানেই এইটাই এদের জীবিকা, এইভাবেই এরা জীবনযাপন করতে ভালোবাসে, এবং এরা কেউ ছেড়ে যেতে রাজি নয়। কিন্তু আমরা বারবার জিজ্ঞেস করেছি, এই জলাভূমি ছেড়ে যেতে কেউ চায় না। এমনি জানতে ইচ্ছে করছে, ওখানে এই যে ছেলেটিকে দেখলাম বলে, ছেলে মেয়েরা তো থাকবেন না, তো হবে কি করে, জগৎ সংসার থেমে যাবে। স্কুল শুনবু নেই, স্কুল নেই, এবং স্বাস্থ্য কেন্দ্রেরও বড় অভাব। এই এত বড় জায়গায় এতজন শ্রমজীবী মানুষ আছেন, কিন্তু স্কুল নেই, স্বাস্থ্য কেন্দ্র নেই। না, আমার অদ্ভুত আশ্চর্য লাগে যারা আমাদের সমস্ত শহরের জঞ্জালকে পরিষ্কার করছেন, তাদের নিজেদের স্যানিটেশন যেটা বা একটা স্বাস্থ্য কেন্দ্রের যেটা ভীষণ দরকার, সেরকম কিছুই কিন্তু ব্যবস্থা করা নেই সেখানেতে। যার ফলে এটা মার্জনা করবেন, আমার প্রায় বিশ্বাস হচ্ছে না যে একটাও নেই। মানে একটা, সেটা অনেকটা জায়গা তো বিশাল জায়গা নিশ্চয়ই আছে সেখানেতে, কিন্তু যারা এই জলাভূমি এই মাছ চাষ করে বাঁচছে তাদের কাছে কিন্তু সেটা অ্যাক্সেসিবল নয়। ঠিক তাদের জন্য কিন্তু কিচ্ছু করা নেই, এটুকু আমি হলফ করে বলতে পারি। কারণ সেখানেতে সাপের কামড়ে লোক মারা যায় এখনো আন্তরিক বা এই ধরনের পেটের গন্ডগোলেতে। তারা তো এই সমস্ত নোংরা জলটাকে নিজেদের গায়েতে, আপনি তো দেখলেন এখনকার ক্লিপসেতে, নিজেদের গায়ে হাত পায়ে এটাকে মাখছে। একটুখানি ইমিউনাইজেশনও হয়ে গেছে, নিশ্চয়ই হয়েছে, কিন্তু তাহলেও তো তারা তো এক্সপোজড। এবং সবচেয়ে বড় যেটা, যে দূষণ কিন্তু অনেক বেড়ে গেছে। আজ থেকে 20 বছর আগে যে নালার জল যেত, সে নালার জল কম্পারেটিভলি আমি বলছি কিন্তু অনেক কম দূষিত। আমরা যেটাকে পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্ট বা পপ বলি, যেরকম বিভিন্ন ধরনের ডিটারজেন্ট আমরা ইউজ করছি, DDT পাউডার ইউজ করছি, সেইগুলো তো 20 বছর 25 বছর 30 বছর আগে ছিল না। তো সেগুলো এখন আসছে। DDT যদিও নিষিদ্ধ না, নিষিদ্ধ, কিন্তু বে অফ বেঙ্গলেতে একটা এতে দেখা গেছে যে সবচেয়ে বেশি মাত্রায় DDT কিন্তু বে অফ বেঙ্গলেতে ডিপোজিটেড হচ্ছে। মাননীয় ডক্টর দে, মাননীয় বন্ধুরা, আমরা আসুন স্থানীয় এক মৎস্যজীবী শ্রীপদ বরের বক্তব্য শুনি। এখানে ধরুন কলকাতার যত আবর্জনা জল, সেই জলটাকে আমরা এখানে ফিল্টার করে
সেই জলেতে আমরা মাছ চাষ করে আমরা এখানে জীবিকা নির্বাহ করি। পোনা মাছ আছে, লাইলেন্টিক আছে, সালপিয়া আছে, নানা ধরনের মাছ আমরা এখানে চাষ করি। এবং ধরুন এই চাষ করার ক্ষেত্রে ধরুন আমাদের এটা আর কি আমরা সমবায় সমিতির মাধ্যমে আমরা এখানে করছি। আগে ধরুন এখানে আমাদের পরিবর্তে আগে যারা ছিল তারা ধরুন সব মালিকানা এটাকে করতেন, এবং আমরা ধরুন 4 বছর হলো এই ফিশারিটাকে আমরা সমবায় সমিতির মাধ্যমে আর কি চালাচ্ছি। এখানে 149 জন আর কি মহিলা এবং পুরুষ শ্রমিক এখানে আমরা কাজ করি। ভালোভাবে আর কি আমাদের চলছে আর কি। আগে ধরুন কলকাতায় অনেক খাটা পায়খানাটা এখানে ছিল, সেই সব মানে ধরো মোষের খাটাল ছিল, সেই সব জল আসলে এখানে প্রোটিনটা জলেতে খুব ভালো হতো। সেই পরিমাণে আমরা প্রোটিন পাই না, তবে মাছের উৎপাদন আগের থেকে এখন অনেকটা কম আছে। দীর্ঘদিন এখানে ধরুন আমাদের বাপ ঠাকুরদা কাজ করেছে, তারা কিন্তু ধরো এই জলেতে কোনো ক্ষতি হয় না। এই জলাভূমি যদি মানে সংস্কার যদি না করা যায় তাহলে এই পলি পড়ে 10 বছরের মধ্যে ধরে এখানে মানে শেষ পর্যন্ত ধানের চাষ হবে। মাননীয় ডক্টর দে, ধানের চাষ হবে এবং কিছুদিন পরে হয়তো সেইটাকে আবার এক ফসলি জমি বা পতিত বলে রিয়েল এস্টেট হবে। আমরা সেই জায়গায় যাওয়ার আগে এইমাত্র আমাদের প্রযোজক শ্রী পার্থ দাসগুপ্ত বললেন, যিনি এখানে রিপোর্টিং করেছেন, দেখলেন তিনি জানলেন যে এক শ্রোতাবন্ধু টেলিফোন করেছিলেন, কিন্তু টেলিফোন লাইনটা হঠাৎ কেটে যায়। কিন্তু তার একটা প্রশ্ন ছিল, সেটা খুব জরুরি প্রশ্ন ছিল, চারদিকে আজকাল এনভায়রনমেন্টাল সায়েন্সেস পড়ানো হচ্ছে, অথচ জলাভূমি ব্যাপারটা নাকি সেখানে প্রায় উল্লেখই নেই। এ ব্যাপারে আপনার মত কি? খুব সঠিক প্রশ্ন এটা, এবং এটা আমারও খুব আশ্চর্য লাগে যখন আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সেস বা ইকোসিস্টেম পড়াই, সবচেয়ে প্রয়োজনীয় কিন্তু জলাভূমি। অথচ আমিও দীর্ঘদিন অধ্যাপনা করেছি এবং দেখেওছি আমাদের যে সিলেবাস, যে তথাকথিত সিলেবাস, তাতে কিন্তু সত্যি এর কোনো উল্লেখ নেই, এবং মানুষের যে অ্যাওয়ারনেস এটা থাকা দরকার খুব কম জলাভূমি সম্পর্কে। এটা একটা অদ্ভুত বিষয়, এবং আমি জানি না যারা এই কোর্স ডিজাইন করেন তাদের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যারা প্রকৃতি নিয়ে কাজ করছি বা প্রকৃতিতে কাজ করছি, আমরা কিন্তু সবচেয়ে আগে জলাভূমির স্থান দিই। আসলে রামসার চুক্তিতে স্বাক্ষরদাতা দেশ ভারত, এবং সে অঙ্গীকারবদ্ধ, তার সত্ত্বেও। এবং দেখুন, একটা ছোট্ট একটা মানে কি বলবো, কষ্টের কথা বলি আরও, আমাদের যে ভরতপুর স্যাংচুয়ারি, যেটা ঠিক এই রামসার সাইট, সেটাও, এবং কিছুদিন আগে একটা খবর পেলাম যে সেটাও রামসার লিস্ট থেকে ডিলিস্টেড হয়ে যাবার কথা উঠেছে। সেখানে গম্ভীর নদীতে একটা বাঁধ করে তারা সেচের জল নিয়ে যাচ্ছে বলে সেখানেতে জল আসে না, পাখিও আসে না। মাত্র 20টা পাখি এসেছিল গতবার, যেখানে প্রায় 2000-এরও বেশি পাখি আসতো। তো এইরকম একটা অবস্থায় আমি জানি না, খুব বিব্রত লাগে নিজেকে আর কি, যে জলাভূমির যে কি প্রচণ্ড মাহাত্ম্য। ডক্টর দে, আপনাদেরই একটা প্রকাশনী থেকে দেখছি 1945 সাল থেকে 56% জলাভূমি প্রমোটার রিয়েল এস্টেট ডেভেলপারদের কবলে চলে গেছে। এটা কি আরো বাড়ছে এই প্রবণতা? এটা ভীষণভাবে বাড়ছে, এবং শুধু রিয়েল এস্টেট নয়, জলাভূমি মানে ওয়েটল্যান্ডটাকে অনেকে ওয়েস্টল্যান্ড বলে মনে করে। সেহেতু শুধু সিভেজ নয়, সলিড ওয়েস্ট যেটা, সেটাকেও এনে ফেলা হচ্ছে এই জলাভূমিতে, এবং ক্রমশ বুঝে আসছে। জানি না ভবিষ্যতে যে কোথায় গিয়ে দাঁড়াবো, খুব আতঙ্কিত লাগে। আর একটা মিনিট সময় আছে, সম্ভব কি আপনার কাছে জেনে নেওয়া আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা সবচেয়ে প্রথমে চেষ্টা করছি এটাকে বাঁচাবার, এবং এখানকার যে কমিউনিটি আছে, যে মানে মৎস্যজীবীদের যে কমিউনিটি, তাদেরকে আরও অ্যাওয়্যার করে তুলতে, যাতে তারা নিজেরাই কাজটা করতে পারে, আমাদের উপর যাতে তারা ভরসা না করে। এবং আমি খুব আশাবাদী। একটা শেষ কথা মনে আসছে, যেটা সুকান্তের একটা লাইন, যে এ পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে যাব আমি। এই একটা অঙ্গীকার নিয়ে আমরা কাজ করছি। আমার মনে হয় আমরা নিশ্চয়ই পারবো এই জলাভূমিকে বাঁচাতে। সবাইকে একজুট হতে হবে, সবাইকে ভাবতে হবে যে জলাভূমিটা আমাদের বাঁচাতেই হবে এটাকে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় বন্ধুরা। এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। এই যে দৃশ্যাবলী দেখলেন, ক্যামেরায় ছিলেন বিশ্বরূপ নাথ, আমাদের তারা নিউজের, সম্পাদনা করেছেন সুকান্ত মিত্র, স্ক্রিপ্ট করেছেন যিনি, তিনি এই মুহূর্তে ক্যামেরা করছেন অনির্বাণ সাধু। মাননীয় বন্ধুরা, সম্পাদনা অর্কদ্বীপ, কানে কানে সুকান্ত বলে দিলেন। বন্ধুরা, হাসছি কিন্তু কান্নাও পাচ্ছে, বোধহয় বয়স বাড়ছে বলে। তবে আমার ধারণা
নবীন যারা আছেন, যারা ডক্টর দীপায়নদের কথা শুনলেন, ছবিগুলি দেখলেন, অন্যান্য বন্ধুদের কথা শুনলেন, হয়তো তারা আরও বেশি ভাববেন, আমাদের চেয়ে অনেক বেশি ভাববেন, হয়তো রক্ষা পাবে অনেক কিছু, হয়তো খুব একটা দেরি হয়নি। চেষ্টা করলে ক্ষতি কি বন্ধুরা? আর যদি চিঠি লিখতে ইচ্ছে করে তাহলে ঠিকানা হবে মতামত প্রযত্নে তারা নিউজ, 1-23 গড়িয়াহাট রোড সাউথ, যোধপুর পার্ক, কলকাতা 7,68,000। ইমেল হদিশ taralive@taratv.com। বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে আগামীকাল একই সময়। ভালো থাকবেন সকলে। নমস্কার, সালাম আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক।